নদ নদী বেষ্টিত সাভার উপজেলার বেশিরভাগ নদীগুলো দখল হয়ে নাব্য হারাতে বসেছে। সাভার উপজেলার আশেপাশে তুরাগ, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, বংশী, গাজীখালী নদী সহ মোট ছোট বড় 5টি নদী বয়ে চলছে। বেশিরভাগ নদীর পাড় ও খালবিল দখল ও ভরাট করে গড়ে উঠেছে শিল্প কারখানা, ভবন ও দোকানপাট। ফলে সংকুচিত হয়ে আসছে নদীর গতি প্রবাহ। বিস্তারিত আসাদুজ্জামান খায়রুলের রিপোর্টে। সাভার উপজেলার আশেপাশে তুরাগ, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, বংশী, গাজীখালী নদী সহ ছোট বড় 5টি নদী বয়ে চলছে। বেশিরভাগ নদীর পাড় ও খালবিল দখল ও ভরাট করে গড়ে উঠেছে শিল্প কারখানা, ভবন, দোকানপাট। ফলে সংকুচিত হয়ে আসছে নদীর গতিপ্রবাহ। বিশেষজ্ঞরা বলছেন, শিল্পাঞ্চল সাভারে কলকারখানার বর্জ্যে ছোট বড় নদী ও খালগুলো দূষণে বিপর্যস্ত। নতুন করে দখল শুরু হওয়ায় নদীর অস্তিত্বই বিলীন হওয়ার পথে এখন। নদী এইভাবে ছোট হতে থাকলে যেটা ছোটখাটো বন্যা হয়, আমাদের পানি থাকবে না, সামনের দিক খুবই খারাপ আমাদের। অন্যদিকে নদীর পানি দূষণ রক্ষায় কোনো পদক্ষেপ গ্রহণ না করে এখনো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের যে অফিস আছে তারা এই স্যাম্পল কালেকশন করছে। যেমন এগুলো সবগুলো যখন রেজাল্ট আসবে ওইটার ভিত্তিতে তখন সেটা পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং তখন অভিযান পরিচালনা করবে। বিগত আমলে সরকার উপজেলার দক্ষিণ দরিয়ারপুর মৌজায় নদীর 94 শতক জায়গা দখল করে মোট 3 একর জায়গায় নির্মাণ করেছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। এখন স্টেডিয়ামের দক্ষিণে নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে 4টি বালুর মহাল, উত্তরে গড়ে উঠেছে বেশ কিছু কারখানা। স্টেডিয়াম তো হয়েই গেছে, এখন এটা সরকার যদি নতুন কোনো থাকে তাহলে কিছু একটা করে দিতে পারে। কয়েকটা গুদাম আছে, আবার এমনি এই আরেকটা কয়েকটা তেলের কল আছে, এগুলো অনেক কিছুই আছে। 2022 সালে থানাঘাট ও নামাবাজার এলাকায় 3 শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছিল উপজেলা প্রশাসন, কিন্তু উচ্ছেদকৃত অংশ আবারও দখল হয়ে গেছে ইতিমধ্যেই। দুর্যোগ মন্ত্রণালয় তাদের নিজস্ব এখতিয়ারে এই জমিটা ম্যানেজ করে ওরা এখানে সরকারের কাছে বাজেট অনুমোদন করে এখানে স্টেডিয়ামটি করে, কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় যে জমিটা আসলে শিকস্থির হয়ে গেছে। তো এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য বাংলাদেশ সরকার এখন বিবেচনাধীন আছে সরকারের কাছে। বরাদ্দ ছিল 14 কোটি টাকা, 3 কোটি টাকা আপনার ফেরত গেছে আর কি। 10 কোটি টাকার আপনার কাজ হয়েছে, যেটার ভিতরে ছিল মাটি ভরাট এবং বাউন্ডারি ওয়াল। অবৈধ দখল ও নদী দূষণ রোধে শিল্প প্রতিষ্ঠানের মালিক ও সাভারে বসবাসকারীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা প্রশাসন। নদীকে দখলমুক্ত করার জন্য ইতিপূর্বে আমরা হলে যে উচ্ছেদ করেছি, আগামী দিনও হলে যে যেসব নদীর সীমানা অথবা জায়গা অবৈধ দখল করে রেখেছেন সেগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত। নদী বেষ্টিত সাভার উপজেলার সকল নদী এক প্রকার দূষিত হওয়ার পাশাপাশি এখন মরতে বসেছে দখলদারদের দখলের কারণে। এখন সাধারণ জনগণের একটি দাবি, এই নদীগুলোকে দখলমুক্ত করে অচিরেই নদীগুলোর নব্যতাকে ফিরিয়ে আনতে হবে। আর যদি দ্রুত এই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে সাভার উপজেলা পরিণত হবে একটি জলাবদ্ধ নগরীতে। আসাদুজ্জামান খায়রুল, মাই টিভি, সাভার। গণঅভ্যুত্থানের পর ও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার উন্নয়ন থেকে বঞ্চিত বরিশাল সহ গোটা বিভাগ। নতুন সংস্কারে টেকসই উন্নয়নের স্বপ্নে বিভোর প্রবীণ ব্যবসায়ী ও রাজনীতিবিদরা। প্রত্যাশিত উন্নয়ন হলে নতুন কর্মসংস্থানে বদলাবে রূপরেখা। নতুন বরিশাল নিয়ে বিশিষ্টজনদের না বলা কথা তুলে ধরছেন পারভেজ রাসেল। একটা সময়ে নদী বিধৌত দক্ষিণের জনপদ ছিল অবহেলিত। সময়ের পরিবর্তনের সাথে সাথে বদলেছে ভৌগোলিক অবস্থান, পাল্টেছে এর রূপরেখা। পদ্মা সেতু, পায়রা বন্দর, পর্যটন এলাকা, কুয়াকাটায় কিছুটা আধুনিকতার ছোঁয়া লাগায় আশার আলো দেখেছিলেন এ অঞ্চলবাসী। এই সরকার আমাদের আশ্বস্ত করেছেন 6 লেনের জায়গায় 4 লেন আমাদের দিবে। আমাদের আরও কিছু চাপ পাওয়া আছে, যেরকম ভোলার ব্রিজ, ভোলার গ্যাস। আমরা একটা জিনিস আশ্বস্ত হয়েছি যে বৃষ্টি হলে গ্যাসটা আসছে দেবে। তবে ভাঙা থেকে কুয়াকাটার 6 লেনের অনিশ্চিত সড়ক, প্রাণহীন বিসিক শিল্প নগরী, যাত্রী সংকটে প্রায় বন্ধ বিমানবন্দর আর ভোলার গ্যাস ও সেতু নির্মাণের ধীরগতিতে হতাশ পরিকল্পনাবিদরা। বরিশাল যদি এটা হয় তাহলে আমাদের এলাকার আমূল পরিবর্তন হবে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, আমরা চাই প্রতিশ্রুতি নাই, দ্রুতই বাস্তবায়ন করা। তাই নতুন বাংলাদেশে আগামীর বরিশাল নিয়ে নানান মত প্রকাশ করেন সুশীল সমাজ। পদ্মা সেতু হয়েছে, 4 লেনের অভাবে আমরা কিন্তু প্রকৃত
উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হচ্ছি। সবকিছু মিলিয়েই বরিশালকে আমাদের সামনের দিকে অনেক ভালো পরিকল্পনা নিয়ে বরিশালকে সাজাতে হবে। গণতান্ত্রিক সরকারি গড়বে বরিশাল দাবি সচেতন মহলের। পদ্মা, পায়রা, পর্যটন, গ্যাস, ভোলা সেতু, 6 লেনের সড়ক বদলে দিবে এ অঞ্চলের রূপরেখা। তাই আর স্বপ্ন নয়, নতুন বাংলাদেশে দ্রুত হবে এর কার্যক্রম। এ স্বপ্নেই বিভোর এ অঞ্চলের প্রতিটি মানুষ। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। দীর্ঘ 17 বছর পর রংপুরে জামায়াতে ইসলামী জনসভা অনুষ্ঠিত হবে আজ। জনসভায় প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। প্রধান বক্তা থাকবেন সদ্য কারামুক্ত জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে রংপুরে জনসভায় যোগ দিবেন জামায়াতের কেন্দ্রীয় এই নেতা। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে দীর্ঘ 17 বছর পর রংপুর জেলা স্কুল মাঠে বাংলাদেশ জামাত ইসলামী তারা কিন্তু সেখানে জনসভা করবেন আজকে। তবে আজকে সকালেই বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তিনি কিন্তু শহীদ আবু সাইদ, যিনি আসলে এই যে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য কিন্তু তিনি আসলে তার বুকের তাজা রক্ত কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ঢেলে দিয়ে কিন্তু তিনি আসলে এই যে জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থান সেটি কিন্তু ঘটিয়েছিলেন। তিনি সেই কবর জিয়ারতের শেষে তারপরে কিন্তু বিকাল 3টায় জনসভায় যোগ দেবেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এই যে আপনি একটা বৈষম্যহীন বাংলাদেশ যেটি আসলে আবু সাইদরা চেয়েছিল এবং আপনারাও কিন্তু আসলে দীর্ঘদিন নির্যাতিত ছিলেন, সদ্য কারামুক্ত হলেন, এই যে বৈষম্যহীন একটা বাংলাদেশে এখন আপনার যে পদযাত্রা বা এখন যেভাবে সাধারণ মানুষ তারা কথা বলতে পারতেছে এবং আগে যে আওয়ামী ফ্যাসিস্টরা যেভাবে আসলে মানুষকে নিষ্পেষিত করেছিল, আজকের দিনটা আপনার কাছে কি মনে হচ্ছে আবু সাইদের কবরের পাশে এসে? আমি ধন্যবাদ জানাই আবু সাইদের পিতামাতা তারা ভাইদেরকে, যে তারা একটা গর্বিত সন্তান, একটা গর্বিত ভাই বাংলাদেশের জনগণকে উপহার দিতে পেরেছে। আবু সাইদের মৃত্যুর বা হত্যাকাণ্ডের মধ্য দিয়েই আমি মনে করি বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে। আমরা কথা বলার সুযোগ পেতাম না, গণতন্ত্র নির্বাসিত হয়েছিল, আমাদের সীমানা আমাদের সীমান্ত অরক্ষিত ছিল, আমাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক কোনো অধিকার ছিল না। আমাদের গণতন্ত্রকে হত্যা না করলেও নিষিদ্ধ না। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। টাঙ্গাইলের ঘাটাইলে 6 নম্বর দিগর ইউনিয়নের কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারী দপ্তরি সুমন সপ্তাহে 1 দিন করে ডিউটি করেন, অথচ প্রতি মাসেই বেতন তুলছেন তিনি। এমন অভিযোগ উঠে এসেছে। তার পরিবর্তে একই গ্রামে স্বপ্না সাহা নামের এক নারীকে দিয়ে নিয়মিত ডিউটি করান সুমন। বিনিময়ে তার হাতে প্রতি মাসে ধরিয়ে দেওয়া হয় তার বেতনের একটা অংশ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন। প্রতিনিধি রায়হান মিয়া তথ্যচিত্রে আরো জানাচ্ছেন ইলিয়াস মাদবর। 2014 সাল থেকে টাঙ্গাইলের ঘাটাইলে 6 নং দিগির ইউনিয়নের কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পদে চাকরি করছেন সুমন, কিন্তু তিনি স্কুলে সপ্তাহে 1 দিনও ডিউটি করেন না। অবাক করার বিষয় হচ্ছে 10 বছর যাবৎ এভাবেই চাকরি করে আসছেন তিনি। সরেজমিনে গিয়ে দেখা যায় সুমনের পরিবর্তে ডিউটি করছেন স্বপ্না সাহা। কোন পদে চাকরি করেন জানতে চাইলে তিনি জানান, সুমন দাদা আমাকে চাকরি দিয়েছেন, প্রতি মাসে তিনি আমাকে বেতন দেন। আমি যে স্কুলে প্রাইমারি স্কুলে ঝাড়ুটার দিই, আমার দাদা আমার এই কাজটা দিয়েছে, এই কাজটা করে আমি আমার 2 পোলাপান দিয়ে আমি মানুষ করতেছি। বেতনটা কে দেয়? আমার সুমন দাই দেয়। প্রতিষ্ঠানটির শিক্ষকরা জানান, সুমন নিয়মিত স্কুলে আসেন না, জরুরি প্রয়োজন হলে তাকে ফোন দিয়ে আনতে হয়, মাঝে মধ্যে এসে শুধু হাজিরা দিয়ে যায়। আমাদের ফোন দিতে হয় ওনাকে যে আজকে যে কাজ আছে। সুমন আসলে নিয়মিত স্কুলে আসে না, 7 দিন 15 দিন পর আসে, এসে আপনার ওই হাজিরা খাতায় স্বাক্ষর করে যায়। দপ্তরি কাম প্রহরী সুমন ও নিয়মিত স্কুলে আসে না। আমি একসাথে দেখি না, 7 দিন না হয় তুমি 5 দিন আসো, কিন্তু তাও এই যে কোনো নাই। নতুন এটি আসছে যেহেতু তার বিরুদ্ধে এটা একটা সুরাহা হওয়া দরকার। অভিযোগ অস্বীকার করে সুমন জানান, নিয়মিত স্কুলে আসেন তিনি। আমি স্কুলে আসি, আমার টিচারের কাছে জিজ্ঞাসা করেন, টিচার যদি বলে যে হ্যাঁ আমি আসি না, আমার বিরুদ্ধে যা আইনানুগ ব্যবস্থা নেবে আমি রাজি আছি। এ বিষয়ে কথা বলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। একজনের চাকরি আরেকজনকে দিয়ে কোনো ধরনের বিধান নাই। যিনি নৈশভরী সুমন তাকেই সার্বক্ষণিক বিদ্যালয়ে উপস্থিত থেকে
সকল কার্যক্রম করতে হবে। আমি খুব দ্রুত সুমনের বিরুদ্ধে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার। জনাব সুমনের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ যে তিনি আসলে স্কুলে দায়িত্ব পালন না করে উনি বদলি কাউকে দিয়ে ডিউটি করান এবং দীর্ঘ 10 বছর ধরে স্কুলে গমন করেন না, কিন্তু বেতন ভাতা উত্তোলন করেন। আজকে এই অভিযোগটা আমলে নিলাম এবং বিধিগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তদন্ত কমিটি গঠন করব। যদি এটা প্রমাণিত হয় তার বিরুদ্ধে বিধিগত ব্যবস্থা গ্রহণ করব। ইলিয়াস মাতবর, মাই টিভি। এবছর জুন পর্যন্ত দ্বিগুণেরও বেশি 445 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে চট্টগ্রামে। এ পর্যন্ত 2 জনের মৃত্যুসহ মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 469 জন। তবে নগরীর তুলনায় ডেঙ্গুর প্রভাব বেশি উপজেলায়। চিকিৎসকরা বলছেন জ্বর, বমি, সর্দি সহ নানা উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ সেবন ঠিক নয়। এতে ডেঙ্গু আক্রান্ত রোগীর পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। সিটি মেয়র জানান, ডেঙ্গু রোধে নগরীর বিভিন্ন হাসপাতাল প্রস্তুত রয়েছে। পাশাপাশি কর্পোরেশনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে এডিস মশার লার্ভা নির্মূলে সবাইকে সচেতন থাকতে হবে। আমি অলরেডি চট্টগ্রাম মেডিকেল কলেজ গিয়েছি, চট্টগ্রাম জেনারেল হসপিটাল গিয়েছি, মা শিশু হসপিটাল, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল। তো প্রতিটি জায়গায় কিন্তু ডেঙ্গুর জন্য স্পেশালাইজড সেন্টার করা আছে। বিশেষ করে চিটাগং মেডিকেল কলেজে তারা আইসিইউ ইউনিট থেকে শুরু করে সেখানে হাই ফ্লো নেজাল ক্যানুলা থেকে শুরু করে অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে শুরু করে সব ধরনের সুবিধা সেখানে আছে। আইনগতভাবে যদি পদক্ষেপ নিতে পারি, প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ দেবেও না এবং এটা নিলে একটা আইনগত অপরাধ, তাহলে সেটা যদি আমরা করতে পারি আমরা অনেকাংশে এটা থেকে দূরে থাকতে পারবো। অনেক ডেঙ্গু রোগী খারাপ হয়ে যায় শুধুমাত্র প্যারাসিটামল বাদ দিয়ে অন্য গ্রুপের পেন কিলার খেয়ে ফেলে, এটাই রোগীদেরকে খারাপ করে ফেলে। এবারে রক্তাক্ত স্মৃতি ও প্রত্যাশা এবং নানা অনিশ্চয়তার দোলাচলের মধ্যে প্রথম বছর পূর্ণ হলো জুলাই গণঅভ্যুত্থানের। এই গণঅভ্যুত্থানে সারা দেশের ছাত্র জনতার শক্তির এক অসাধারণ ও দুঃসাহসী ঐক্য গড়ে ওঠে। ফলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনকে এগিয়ে নিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একযোগে লড়াইয়ে ছিল বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন। নানা কৌশলে আন্দোলনকে অরাজনৈতিক রেখে গণঅভ্যুত্থানে রূপ দিতে তাদের ভূমিকা ছিল অপরিসীম। এসএম আরিফের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে সূচনা হয় 24-এর গণ অভ্যুত্থানের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নেতৃত্ব দেন তরুণ শিক্ষার্থীরা। নিষ্ঠুরতার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার এই শান্তিপূর্ণ বিক্ষোভ অস্বাভাবিক বল প্রয়োগের মাধ্যমে দমানোর চেষ্টা চালিয়ে যায়। তাতে উল্টো বেগ পায় আন্দোলন। দীর্ঘদিন যাবতীয় আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ক্যাম্পাস কেন্দ্রিক করতাম, সো সেক্ষেত্রে মার খাওয়া আসলে এক ধরনের আমাদের অভ্যাস হয়ে গিয়েছিল। কারণ এটা একটা অপরচুনিটি হিসেবে শুরুতে দেখেছি, বাট এটা একটা ট্রমা ছিল। যেদিন হলো গিয়ে আবু সাইদ মারা যায়, তারপর থেকে শহীদের সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছিল। এই আন্দোলনে সর্বাত্মক অংশগ্রহণ ছিল বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর, যদিও একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম বজায় রাখতে সর্বাত্মক কৌশল অবলম্বন করে তারা। জুলাইয়ে যদি আমরা আমাদের কৃতিত্বের জানান দিতে আমরা যদি প্রথম দিক থেকে শিক্ষার্থীদের সাথে ছাত্র সংগঠনের ব্যানারে থাকতাম, তাহলে এই আন্দোলনটি সফলতার মুখ দেখতাম। এটা কৌশলের অংশ ছিল। শুধু আমরা না, আপনি দেখবেন যে অপর ছাত্র সংগঠন, এই ছাত্র শিবির বলেন, গণ অধিকার যাই অন্য যারাই আছে না কেন, সবাই কিন্তু একটি প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সবসময় তো শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদিবাসী এই জায়গায় আন্দোলন হয়, আমার সায়েন্স ল্যাব লিমিটেড এই রেতে কেন না? সেক্ষেত্রে আমি যখন আমরা বাংলা ব্লকেট কর্মসূচি দিতাম 3টা বাজে, সায়েন্স আমরা তখন আমার নেতৃত্বে সায়েন্স ল্যাবে আমি তখন সকাল 10টা থেকে ব্লকেট করে দিয়েছি। আন্দোলনকে সফলতায় রূপ দিতেও নানা কৌশল অবলম্বন করতে হয়েছে নেতৃস্থানীয়দের, উপেক্ষা করতে হয়েছে মৃত্যু ভয়। আমরা যদি একটা কর্মসূচি দেই, নেক্সট দিন 100 জন শহীদ হবে, মানে 100 জন শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা দিন একটা কর্মসূচি আসলে যাচ্ছে। এই জিনিসগুলো আসলে মনস্তাত্ত্বিক অনেক বড় বড় দ্বন্দ্ব ছিল। এইবার যদি হাসিনা টিকে যায় তাহলে আমরা কেউ বাঁচবো না, সেই চিন্তাটা আমাদের মাথায় ছিল। সেটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়ে যাওয়া সংগঠনের ছিল, অন্য কারো ছিল না। কিন্তু সেই চিন্তা মাথায় রেখে কিন্তু আমরা এত ডেসপারেট ছিলাম যে কোনো মূল্যে হাসিনার পতন ঘটাতে।
একসময় শিক্ষার্থীদের সাথে যোগ দেন দেশের আপামর জনতা। শাসকের বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়ানোর নজিরবিহীন সাহস দেখান তারা। শুরু হয় সর্বাত্মক আন্দোলন। কোটা সংস্কার থেকে রূপ নেয় সরকার পতনের এক দফায়। এই কোটা সংস্কার কি চাওয়ালা বুঝে, রিক্সা শ্রমিক বুঝে? সিএনজি চালকরা কিন্তু আমাদের কর্মসূচিতে, বাংলা ব্লকের কর্মসূচি তখন দিতাম, আমাদের পানি দিত, আমাদের বিস্কুট এনে দিত, আমরা সেগুলো খেতে এনার্জি পেতাম। অভিভাবকরা রান্না করে খাবার নিয়ে যেত। এত মানুষের, লাখ লাখ মানুষের সম্পৃক্ত, কয়েক হাজার শহীদ হয়ে গেছে। ছাত্র জনতার একাকার হয়ে যাওয়া এবং সব শেষে ৩ তারিখের যে এক দফার ঘোষণা, এগুলো আসলে সাহসের গল্প। এবং আগামী প্রজন্ম যতবার এই জুলাই গণ অভ্যুত্থানের এই ধরনের এই ইভেন্টগুলোর স্মৃতিরোমন্থন করবে, তারা নতুন করে অনুপ্রাণিত হবে, নতুন করে সাহস সঞ্চয় করবে। বিরলতম আত্মত্যাগের মধ্য দিয়ে বিজয় হয় ছাত্র জনতার অভ্যুত্থান। জনজোয়ারে ভেসে যায় তৎকালীন সরকারের ক্ষমতার দম্ভ। উন্মোচিত হয় মুক্তির পথ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে আকাঙ্ক্ষা নিয়ে এক দফা ঘোষণা করেছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের রূপ নিল, সে আকাঙ্ক্ষা একদমই বাস্তবায়ন হয়নি। ফ্যাসিবাদের পুনর্বাসন যাতে না হয় এবং এই যে যারা মানুষের উপরে জুলুম করছে, জুলুমবাজরা যাতে বাংলাদেশে আবার পুনর্বাসিত না হয়, সে বিষয়ে আমাদের একটা প্রচন্ড রকম ঐক্য থাকতে হবে। SM আরিফ, MyTV, ঢাকা। দর্শক, আবু সাঈদের কবর জিয়ারতের পর রংপুরে জামায়াতের নেতারা প্রেস ব্রিফিং করছেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। জি, এখন যে জামাতের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি সাবেক এটিএম মাজারুল ইসলাম, তিনি কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে। আমরা সরাসরি আমরা যাব তার সাথে। সামনেও যদি কোনো স্বৈরাচার প্রতিষ্ঠা লাভ করে, আবার কোনো ফ্যাসিস্ট কার্যকলাপ কেউ শুরু করে, আবু সাঈদের রক্তের ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ আবার ফুঁসে উঠবে। তাই আমি আপনাদের এই আজকের এই কবর জিয়ারতের মাধ্যমে, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, যারা দেশ নিয়ে চিন্তা করি, আমরা যেন আবু সাঈদের রক্তের সাথে বেইমানি না করি। আমরা যেন আবু সাঈদ যে উদ্দেশ্যে জীবন দিয়ে সেই উদ্দেশ্যের বিরুদ্ধে না যাই। আমরা সংকীর্ণ দলীয় মনোভাব থেকে মুক্ত হয়ে আবু সাঈদের স্বপ্নকে বাস্তবায়ন করি, সেই দিকে আমি সবাইকে আহ্বান জানাতে চাই। ধন্যবাদ সবাইকে। এবং আবু সাঈদের পিতা, তিনি এখন বৃদ্ধ মানুষ, তিনি অনেক কষ্টে আছেন। আমরা কিন্তু আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা আসি, তাদেরকে দোয়া দরুদ করি, ছবি তুলে নিয়ে চলে যাই, কিন্তু আর তাদের কোনো খোঁজ খবর নেই না। আমি মনে করি আমাদের দায়িত্ব আছে তাদের পাশে দাঁড়ানো। আবু সাঈদ যেভাবে তার পিতার বড় হয়ে পাশ করলে পিতার পাশে দাঁড়ায় থাকতো, আমাদের জাতির দায়িত্ব হচ্ছে তার আবু সাঈদের মতো তার পিতার পাশে দাঁড়ানো, তার পরিবারের দাঁড়ানো। আমরা যদি ছবি তুলে ফটো সেশন করে যেন আমরা রাজনৈতিক ফায়দা হাসিল না করি, যেটা আমাদের অতীত হয়েছে। আমি অনুরোধ করবো আমরা সবাই যেন তাদের পাশেও দাঁড়াই, তারা আবু সাঈদ আত্মাও শান্তি পাবে এবং পরিবারও তার সুখে বসবাস করতে পারবে। ধন্যবাদ। প্রশ্ন ছিল যে শুধু আবু সাঈদ এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম কাতারের শহীদ এবং তার নেতৃত্বেই এরপরে লাখো তরুণ সেখানে ঝাঁপিয়ে পড়েছিল এবং আমরা দেখেছি যে হাজার হাজার শহীদ, হাজার হাজার যুবক সেখানে শহীদ হয়েছে, বিভিন্ন বয়সের লোক শহীদ হয়েছে। আপনারা কি শুধু আবু সাঈদের জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখানে আসে, সব শহীদ কি তার এই যে দেশের দায়বদ্ধতা থেকে আপনারা যারা গণতন্ত্র ফিরে পেলাম আমরা, সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো ঠিকঠাকভাবে কাজ করতে পারছেন কিনা, আপনারা যে সকল শহীদের প্রতি সুবিচার হচ্ছে কিনা? আপনারা তো জানেন যে আমি জেল থেকে বের গেলাম তো অল্প কিছু আগে। আমি এসে আমার দলের নেতাদের কাছে শুনেছি, আমি নেতাদের থেকে শুনেছি, আবু সাঈদকে তো একটা আমরা আইকন মনে করি, যার কারণে আমরা সবাই সেখানে আসি। কিন্তু এর অর্থ এই নয় যে আবু সাঈদই আগে জীবন দিয়েছে। আবু সাঈদের পথ ধরে হাজার হাজার জীবন তরুণ যুবক দিয়েছে। শুধু তরুণ না, যুবক, বাচ্চা সহ যারা ছাদের উপরে আশ্রয় নিয়েছে, তাদেরকেও গুলি করে হত্যা করা হয়েছে। আমরা জামাতের পক্ষ থেকে বলতে পারি, আমরা তাদের সবার বাড়ি যাওয়ার চেষ্টা করেছি। অনেককে আমরা তারা ঘর বাড়ি তৈরি করতে চেষ্টা করেছি, আর্থিক সাহায্য করেছি। যারা পঙ্গু ছিলেন তার পঙ্গুত্ব থেকে তাদের সুস্থ হইতে পারে তার ব্যবস্থা করেছি। এবং আমি জানি না অন্য রাজনৈতিক দল করেছি কিনা, যদি করে না থাকে আপনার মাধ্যমে আমি সবাইকে আহ্বান করব। এটা একক কোন দলের কাজ না, ব্যক্তির কাজ না, এটা সামষ্টিকভাবে আমাদের কাজ। সর্বোপরি এটা রাষ্ট্রের কাজ। আজকে সরকার কিন্তু কারা? সরকার তো কোন রাজনৈতিক সরকার না। আবু সাঈদের রক্তের গলা আন্দোলনের সুফল যেটা, তারাই আজকে দেশ শাসন করতেছে। অর্থাৎ তাদের দায়িত্ব সবচেয়ে বেশি
যাতে করে তারা সরকারিভাবে যারা আবু সাইদ সহ হাজার হাজার আমাদের এই আন্দোলনের শহীদ হয়ে দেশকে মুক্ত করেছেন তাদের সবার পাশে দাঁড়ানো। স্যার, আরেকটি প্রশ্ন, এই যে জনসভা হবে দীর্ঘ 17 বছর পরে, এই জনসভা থেকে বাংলাদেশ জামাত ইসলামী কি ধরনের বার্তা দিতে চায় এবারে? এটা তো আপনাকে অপেক্ষা করতে হবে, তিনটার সময় সেখান দিয়ে বার্তা দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে আসলে বাংলাদেশ জামাত ইসলামী সাবেক যে জেনারেল সেক্রেটারি, তিনি যেটি বলছিলেন যে আসলে যে আগামীর বাংলাদেশ, যে আবু সাইদকে নিয়ে আসলে যে আবু সাইদ এই আন্দোলনের একেবারে যে প্রধান বীরের ভূমিকায় ছিল, এই কারণে কিন্তু একটি বৈষম্যহীন বাংলাদেশের যে এই যে জুলাই বিপ্লবের যে গণ অভ্যুত্থান সেটি কিন্তু সংগঠিত হয়েছে। এবং যেহেতু আজকে বিকেল 3টায় রংপুর জেলা স্কুল মাঠে বাংলাদেশ জামাত ইসলামী তারা কিন্তু যেটি সমাবেশ করবেন এবং জনসভা যেটি করবে, সেখানে কিন্তু তারা যেটি বলছেন যে এই যে অর্থাৎ যে সময় মতো অর্থাৎ সংস্কার করে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন যাতে হয় সেটি দাবি করবেন এবং একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় কিন্তু তারা করছেন। এবং বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শহীদ আবু সাইদ হত্যা সহ যারা আসলে এই যে নির্বিচারে যে গণহত্যা চালিয়েছে তাদের বিচারের মুখোমুখি যাতে করা হয়, সেই দাবি নিয়ে কিন্তু আজকে জামাত কিন্তু আসলে তাদের যে জনসভা সেটি কিন্তু করবে রংপুর জেলা স্কুল মাঠে। আমরা এর পরবর্তীতে জানানোর চেষ্টা করব যে এই জনসভাকে ঘিরে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মাহমুদুল্লাহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবু সাইদের কবর জিয়ারতের পরে রংপুরে প্রেস ব্রিফিং করছিলেন জামায়াতের নেতারা, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নিজের স্বার্থের জন্য নয়, ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র গঠনে জনগণের ট্যাক্সের টাকায় কেনা বুলেটের সামনে দাঁড়িয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন সারা দেশের মানুষ। আর এই গণঅভ্যুত্থানের আন্দোলন থেকে পিছিয়েছিলেন না ইব্রাহিম খলিল নামের এক যুবক। গাজীপুরের শিববাড়ি এলাকায় 1 দফা দাবি বাস্তবায়নে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি। তাতে কোনো আফসোস বা আক্ষেপ নেই তার। প্রত্যাশা আর স্বপ্ন একটাই, লাল সবুজের এই বাংলাদেশের মানুষ যেন ফিরে পায় তার সব নাগরিক অধিকার। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আবু সাইদপুর, বিশেষ রিপোর্ট। কুমিল্লার মহেশখোলা গ্রামের কামরুজ্জামানের ছেলে ইব্রাহিম খলিল নিম্ন মধ্যবিত্ত পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তিটি পরিবারের মুখে একমুঠো অন্ন তুলে দিতে গাজীপুরের শিববাড়িতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নেন। যখন বের হই তখন তারা টিয়ার শেল আর গান ফায়ার করতে থাকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন দেশ উত্তাল, তখন 19 জুলাই শিববাড়ি এলাকায় আন্দোলনে অংশ নেন ইব্রাহিম। তারপর ফ্যাসিস্ট সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলিতে একে একে হাতে, পায়ে ও পাঁজরে এবং কোমরে 60টি গুলিবিদ্ধ হন। এরপর লুটি পড়েন মাটিতে। পরে দেখেন তিনি পঙ্গু হাসপাতালে বেডে শুয়ে আছেন। আমার ট্যাক্সের টাকা দিয়ে গুলি কিনে দেশের জন্য গুলি কিনছে, শত্রু এসে যাতে দেশকে আক্রমণ করতে না পারে, ওই গুলি দিয়ে আমাকে গুলি করা হয়েছে, আমার রক্ত বের করা হয়েছে। আন্দোলনের 11 মাস পেরিয়ে গেলেও এখনও পরিপূর্ণ সুস্থ হননি তিনি। হাসপাতালের বিছানায় শুয়ে আর্তনাদ করছেন ইব্রাহিম। স্ত্রী, সন্তান, পিতামাতা সহ 5 জনের সংসারে এখন শুধু হতাশা। তাই তো চোখের পানিও যেন ফুরিয়ে গেছে তার। আমি কাঁদতেছি আমার পরিস্থিতির জন্য। আমি এখন হসপিটালে আছি, হসপিটাল কর্তৃপক্ষ আমাকে খাবার দিচ্ছে, আমার ফ্যামিলি খাচ্ছে, আমার 1 বছরের একটা বাচ্চা আছে, তার ভবিষ্যৎটা কি? এমন পঙ্গুত্ব যেন দুঃখ কষ্ট নেই তার, কষ্ট একটাই, বাকিটা জীবন কিভাবে পার করবেন তিনি, কিভাবে ফিরবেন স্বাভাবিক জীবনে। ফ্যামিলিটা হলে চলবো কেমনে? আমরা মিডল ক্লাস ফ্যামিলি, কারো কাছে হাত পাততেও জানি না, ভিক্ষা করতেও জানি না, হাত পাততেও জানি না। তার মতো অনেকেরই পরিস্থিতি একই রকম। যদিও পঙ্গু হাসপাতালে এখন মাত্র 11 জন ভর্তি রয়েছেন, তাদেরও যেন ক্ষোভ আর আক্ষেপের কমতি নেই। উপার্জন নাই, আমার ছেলে মেয়েকে আপনার কষ্টের দিনকাল যাইতেছে। আমরা আন্দোলন করতে গেছি এই কারণেই, কারণ বাক স্বাধীনতা, এই দেশটা নিরাপদ থাকবে। আমাদের যারা প্রতিনিধি তারা তো আমাদের ভাবার দরকার। আমরা 1 বছর ধরে হাসপাতালে পড়েছি, আমাদের কেন হাসপাতালে 1 বছর থাকা লাগবো। একটা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই নিজের এই বুকটা পেতে দিয়েছিলাম বুলেটের সামনে। না আমার ব্যক্তি স্বার্থের জন্য, না আমার পরিবারের স্বার্থের জন্য, একমাত্র দেশের স্বার্থের জন্য আমার বুকটা পেতে দিয়েছিলাম বুলেটের সামনে। ইব্রাহিম খলিলের মতো এরকম অসংখ্য জুলাই যোদ্ধা রয়েছেন যারা নিজের কথা চিন্তা না করে দেশ ও জাতির কথা মাথায় রেখে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন। কিন্তু তাদের প্রত্যাশা একটাই, তাদের যেমন সম্মান করা হবে, তেমনি আগামীতে এমন একটি বাংলাদেশ বিনির্মাণ হবে যে বাংলাদেশে কোনো ফেসিবাদের ঠাঁই হবে না। পঙ্গু হাসপাতাল থেকে আবু সাইদপু, মাই টিভি, ঢাকা। জামালপুরের বকশীগঞ্জে 16 বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে
বসিরউদ্দিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও একই সাথে তাকে 1 লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এই অর্থ বাদী পাবেন বলে নির্দেশ দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত বসিরউদ্দিন জেলার বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামের আবুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন। ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার শিবচরে উপজেলার কুতুবপুর মুন্সির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুরে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহিরুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেন থেকে এক নারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়, তবে হাসপাতালে নেবার আগে তার মৃত্যু হয়। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। রাস্তা পার হবার সময় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দিনাজপুরে পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র উৎপাদনশীল মধ্যপাড়া পাথর খনির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া স্ট্রেট কনসোর্টিয়াম জিটিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়। কারণ হিসেবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে আন্দোলনকারী শ্রমিকদের দুর্ব্যবহার, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি, নাশকতার আশঙ্কা ছাড়াও খনির অভ্যন্তরে অবস্থানকারী বিদেশি নাগরিকদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করা হয়েছে। বিএনপি নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক বলেছেন, আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে তাহলে সাবেক এমপি শাহজাহান হাওলাদার সুজন হত্যার বিচার করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার রূপসদি গ্রামের সুজন দুলু কলেজ মাঠে সাবেক এমপি সুজনের 24তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় বক্তব্য রাখেন বিএসটির সাবেক পরিচালক শফিকুর রহমান, অ্যাডভোকেট আব্দুল আলী সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জামালপুরে প্রায়োগিক মাঠ প্রশিক্ষণে বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনাতিল 1 এবং বিনাতিল 2 এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস হয়েছে। বেলগাছা ইউনিয়নের বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে ও পরমাণু কৃষি গবেষণা এই মাঠ দিবস আয়োজন করে। বিনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর রাখি রানী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ভার্চুয়ালি বক্তব্য দেন ময়মনসিংহের মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ, উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, প্রকল্প পরিচালক ডক্টর মাহবুবুল আলম তরফদার, ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান। আন্দোলনের মুখে স্টাফদের দাবি মেনে নিয়েছে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেতন কাঠামো সহ নানা দাবিতে হাসপাতালের সহস্রাধিক স্টাফরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করে। এতে প্রায় 4.5 ঘন্টা হাসপাতালে জনবল সংকটে চিকিৎসা সেবা বন্ধ থাকে। এ সময় স্টাফরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়। পরে হাসপাতালে ব্যাহত চিকিৎসা সেবা স্বাভাবিক হয় বলে জানান হাসপাতালের স্টাফরা। দেশে পুলিশি নির্যাতন বন্ধে জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কিছু ছাত্র সংগঠন মিলে গঠন করল নতুন প্ল্যাটফর্ম পুলিশ সংস্কার আন্দোলন। নাগরিক 16 শহর রেল স্টেশন প্রাঙ্গণে সব সংগঠনের নেতৃবৃন্দ একসাথে দাঁড়িয়ে পুলিশি নির্যাতন বন্ধে এ ঘোষণা দেন। এ সময় তারা বলেন, পুরনো সরকারের সময়ে সুবিধাবাদীরা এখন নিরপেক্ষ সাজার চেষ্টার আড়ালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে পৃষ্ঠপোষকতা করছে দাবি করে এমন পুলিশ কর্মকর্তাদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। দ্রুত পুলিশ সংস্কার কার্যক্রম দৃশ্যমান করারও দাবি জানান তারা। এছাড়া চট্টগ্রামের পটিয়া থানার পুলিশি নির্যাতন করা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ নাজমুল নূরকে প্রত্যাহারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তাকে বহিষ্কার করে বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। বিশ্বাস রাখি যারা পুলিশে রয়েছে, যে সকল পুলিশ সদস্যরা পুলিশে চাকরিরত রয়েছেন, আপনারা অনেকে পুলিশের সংস্কার চান, আমরা চাইব। গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কর্মী সমাবেশ হয়েছে। উপজেলা সমবায় দলের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন প্রধান আয়ুবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমবায় দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ডক্টর গোলাম কিবরিয়া মণ্ডল, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট জহুরুল হক। সবুজায়নের মহাপরিকল্পনার অংশ হিসেবে দিনাজপুর জেলার 8 লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। তিনি জানান, চলতি বছর জেলায় সর্বমোট 8 লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী 19 জুলাই একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় দিনাজপুর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।